হ্যাঁ, দীপক হ্যাঁ, দা। হ্যাঁ, বলো। বলছিলাম ওই নওশাদ সিদ্দিকী একটা মানহানি মামলা করেছে আপনার নামে। মান সম্মান থাকলে তো মানহানি হয় লোকের। না, সত্যি কি আপনি বলেছেন নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা বিজেপির হাত থেকে সত্যি কি লেনদেন করেছে? এটা তো ওর পার্টির লোকেরাই বলেছে, যারা যারা পার্টি করতে ছেড়ে দিয়েছে তারাই, পুরনো লোকেরাই। আমি কোথা থেকে জানলাম? না, সেটাই তো, এখন আপনার নাম ধরে তো মানহানি মামলা করেছে। হ্যাঁ, তো করুক, ওরকম মামলা আমার প্রচুর আছে। আর আপনি তারা যে ভিডিওতে বললেন যে নওশাদ সিদ্দিকীরা টাকা 30 কোটি নিয়েছে, এটা কতটা সত্য? দেখো, তুমি কি ইন্টারভিউ নিচ্ছ? তাহলে আমি সেইভাবে বলি। আর একদম যদি একদম একদম। প্রথমত, নওশাদ সিদ্দিকীর যখন পার্টিটা তৈরি হয় সেই সময় যারা যারা পার্টিতে ছিল তাদের মধ্যে 90% লোক, এবং তার মধ্যে খুব সিনিয়র বয়স্ক লোকও ছিল প্রচুর, তারা কেউ নেই। সবাই পার্টিটা ছেড়ে দিয়েছে। একদম। পার্টির মধ্যে আর্থিক বিভিন্ন গন্ডগোল, নারী জনিত বিভিন্ন গন্ডগোল, অনেকে অতিষ্ঠ হয়ে পার্টিটা ছেড়ে দিয়েছে। এই নিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন চ্যানেলে মুখ খুলেছে যখন পার্টি ছাড়ে। সেই সমস্ত বক্তব্যের মধ্যে অনেক বক্তারাই আর্থিক কেলেঙ্কারির কথা বলেছে। তারপরে ওই পার্টির প্রথম দিকে যে ছেলেটি মানে টাকা পয়সার হিসাব টিসাব রাখতো, সে পার্টি ছাড়ার সময় আমাকে ফোন করে একবার বলে, দীপক দা, এরকম কোটি কোটি টাকার গল্প বিজেপির সাথে লেনদেন চলছে, অমুক হোটেলে হয়েছে, তমুক হোটেলে হয়েছে। সেগুলো আমি যখন পরে ওটা অতটা গুরুত্ব দিইনি, পরে বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে ওর পার্টির লোকেরাই ইনফরমেশন দিতে শুরু করে, বিভিন্ন মিডিয়াতে বলতে শুরু করে। এই ইনফরমেশনটা আমি পাবো কোথা থেকে? আমি তো ওদের কাছ থেকেই পেয়েছি। না দীপক দা, এটা তো ইভেন ইভেন আরো বলি, বলুন। এখানে যারা মুসলিম, আমি কিছু কিছু সোর্স আমি বলবো, নাম বলবো না, এগুলো আমার পরে কাজে লাগবে। এখানে প্রচুর মুসলিম লিডার যারা বিজেপির সাথে, নসাদের অনেক আগে থেকে বিজেপির সঙ্গে তলায় তলায় সেটিং করে চলে, অনেক মুসলিম লিডার, তারা আইএসএফ তৈরির সময় বিজেপির সাথে, অমিত শাহর সাথে কবে কোথায় কিভাবে মিটিং হয়েছে, সেটিং হয়েছে, সবকিছু তাদের নখদর করে। ঠিক আছে, এবার একটা সাংবাদিক হিসাবে একজন সূত্র, গোপন সূত্রগুলো কখনো এক্সপোজ করে না। না, যখন এখানে দেখুন। পরিস্থিতি সেরকম জায়গায় যাবে তখন আলাদা ব্যাপার, কিন্তু আহ, এই জায়গা থেকে এটুকু বলতে পারি, এই ইনফরমেশনটা ওদের পার্টির লোকেরাই আমাকে দিয়েছে। কিন্তু সেটা দীপক আমি দা, কোনো ভিডিওতে বলেছি যে বিজেপির থেকে কোটি কোটি টাকা নিয়েছে, কেউ বলছে 30 কোটি, কেউ বলছে অমুক। আপনি তো বলেছেন আপনার কাছে প্রুফ রয়েছে কিসের প্রুফ লাগে? যে আব্বা নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নিয়েছে। সংবাদ মাধ্যমে এরকম প্রুফ লাগে? আপনি বলেছেন নাকি শওকত মোল্লা সাহেবের তানার বিরুদ্ধেও কেস আরে করেছে? ধুর বাবা, আমি তোমাকে জিজ্ঞেস শওকত করছি, মোল্লার তোমরা বিরুদ্ধে যখন, শওকত মোল্লা আমি তোমাকে সাহেবকে। জাস্ট একটা উদাহরণ দিই, এই যে না আমরা দীপক দা, বলি না দীপক দা, আমার কথা, কয়লা, আমার বই যদি কয়লা ভাইপো, দীপক দা। আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। মিডিয়াতে যখন কোনো নেতা দাঁড়িয়ে বলে এই যে কয়লা চুরি করেছে ভাইপো, অমুক টাকা চুরি করে, তার কাছে কি প্রমাণ আছে না একটা দীপক হাতে? দা, শওকত মোল্লা কিন্তু আপনার নাম করে করেছে, যে দীপক ব্যাপারী বলে একটা সংবাদ মাধ্যম, তিনি বলেছেন শওকত মোল্লা এড়িয়ে চলছে হ্যাঁ, আপনার উপর। বলতেই পারে। আমি যেমন কারোর কাছ থেকে শুনেছি, উনি আমার ভিডিও থেকে শুনেছেন, না, আপনি একেবারে, বলতেই পারে। আপনি বলছেন এবার কোন হোটেলে। যখন নওশাদ সিদ্দিকী যখন ধরুন, আমি যদি অভিষেক ব্যানার্জি কয়লা চুরি করেছে, অভিষেক ব্যানার্জি এই করেছে, আমি যখন, এবার যদি তার কাছে আমি প্রমাণটা চাই, নওশাদ সিদ্দিকী দেখাতে পারবেন? না দীপক দা, আপনি বলেছেন কিন্তু যে কোন হোটেলে লেনদেন রাজনীতি করেছে। এবং সমাজ না মাধ্যমে। দীপক দা, আপনি বলেছেন যে কোন হোটেলে লেনদেন করেছে আব্বা নওশাদ সিদ্দিকীরা, সে সমস্ত ফুটেজ আপনার কাছে রয়েছে। আরে বাবা, এগুলো যার কাছে আছে ওদের পার্টির লোকের কাছে রয়েছে। তাহলে এখন তো আপনার নামে যে যখন দেখা যাবে তখন প্রমাণ হবে। কিন্তু অভিযোগ যখন ওঠে, অভিযোগ রাজনীতি এবং সংবাদ মাধ্যমে খবর সব সময় হাতে প্রমাণ নিয়ে পেশ করা হয় না। পলিটিক্যাল অ্যালিগেশন যখন করা হয়, যেমন নওশাদ সিদ্দিকী যখন অভিষেক ব্যানার্জি বা কোনো নেতার নামে কিছু বলে, তখন কি হাতে প্রমাণ নিয়ে বলে? অভিষেক ব্যানার্জি কয়লা চুরি করে খাচ্ছে, এটার কোনো প্রমাণ আছে ওর কাছে? তাহলে দীপক দা, আপনি এটা শুনেই বলেছেন সংবাদ মাধ্যমে? হ্যাঁ, ওর পার্টির লোকেরা বলেছে আমাকে। বলে আপনি, আমার পুরোনো কল আপনি তার রেকর্ড নিজে ঘাটলে থেকে পেয়ে আপনি যাবো জানেন না সেগুলো। যে নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নিয়েছে আমি আপনার কাছে? কোথা দিয়ে, আমি 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 কি, মানে আমি না শুনে না জেনে বলছি? ওর পার্টির লোকে বললে আমি কি বাইরের লোকের কথা শুনে বলছি নাকি? তো ওর পার্টির লোক, সে তথ্য আপনার কাছে তো রয়েছে, কে বলেছে? হ্যাঁ, তো আমার কল রেকর্ড ঘাটলেই পেয়ে যাবো। না, আপনি আর আসলে সেই জানেন সূত্র না, আমি ওর কেন দেবো? পার্টির লোক সেই সূত্র, বলেছে। তার নাম আমি কেন বলতে না যাবো? যে আসলে, বলেছে না আমি না, তার ঠিক, নাম কেন একদম বলবো? একদম ঠিক বলার দরকার নেই একদম, আসলে ওর কেন? পার্টির লোক বলেছে, সেটাকে আপনি হাইলাইট করেছেন, আপনার আপনি দেখেন যে হ্যাঁ, আপনি ছিলেনও না। তা আমি ওই মিটিং এ থাকবো কেন? ওদের ভেতরকার মিটিং এ আমি থাকবো কেন?
তার বা মানে তুমি থাকবে কেন? এক কথায় বলা যেতে পারে আপনি ছিলেন না, আপনি কথাটা শুনে বলেছেন, তাই তো? হ্যাঁ, তোর পার্টির লোকেরাই বলেছে, একবার নয়, এরকম বহু লোকের কাছে। তুমি কিছু নাও, যারা যারা আইএসএফ পার্টিটা ছেড়েছে গত 1-2 বছর আগে, সেই সমস্ত পুরনো লিডারদেরকে একটু ফোন করে জিজ্ঞেস করো না, যদি তাদের নাম্বার থাকে। ঠিক আছে দিবাকর, ধন্যবাদ। হুম। হ্যাঁ নমস্কার দাদা, বিশ্বজিৎ মাইতি বলছেন স্যার? হ্যাঁ বলছি। স্যার ইনসাফ টিভিতে দেলোয়ার বলছিলাম স্যার। বুঝতে পেরেছি। স্যার আজকের আমরা দেখলাম নওশাদ সিদ্দিকী সাহেব তিনি একটা মানহানি মামলা করেছেন শওকত মোল্লার এগেনস্টে, আর ওই দীপক ব্যাপারী যে ইউটিউব চ্যানেল রয়েছে সাংবাদিকতা করে, তার সঙ্গে আমরা কথা বললাম। তো শওকত মোল্লা সাহেব দেখছি এই মানহানি মামলা করার পর শওকত মোল্লা এড়িয়ে চলছে, কি বলবেন? সত্যি কি নওশাদ সিদ্দিকী সাহেব 30 কোটি টাকা বিজেপির থেকে নিয়েছিল? কার কাছ থেকে? বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা লেনদেন করেছিল। কার কাছ থেকে? বিজেপির কাছ থেকে। কে বলছে? এটা দীপক ব্যাপারী, একটা ইউটিউব চ্যানেল রয়েছে সাংবাদিকতা করে, দীপক ব্যাপারী। কে দীপক ব্যাপারী? এমনি জমাবে। কে দীপক ব্যাপারী? একটা নরম ছিল ওই সাংবাদিকতা করে বং লাইভ বলে একটা চ্যানেল রয়েছে, দীপক ব্যাপারী। এত গরম এখন কি উনি কি অভিযোগ করছেন? অভিযোগ করছে, উনি বলছে আইএসএফ এর একনিষ্ঠ মানুষ বলেছেন, উনি নাকি একটা সংবাদ মাধ্যমে এসে বলেছেন যে নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা লেনদেন করেছে, ওনার কাছে তথ্য রয়েছে। দেখুন, অবাঞ্ছিত লোকের অবাঞ্ছিত উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, ঠিক আছে? উনি একটা এই রাজ্যের মানে কীট এবং অপাংতেয় লোক। এই রাজ্যে তার কোনো ভূমিকা নেই, কোনো সামাজিক ভূমিকা নেই। ওর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, ঠিক আছে? আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করুন। না, শওকত মোল্লা সাহেব এতদিন বলছিল যে নওশাদ সিদ্দিকী লেনদেন করেছে, কিন্তু আজকের পর থেকে শওকত মোল্লা তিনি এড়িয়ে চলছে, তিনি বলছেন আমি শুনেছি তাই বলেছি। দেখুন, শওকত মোল্লার আমার চেয়ারম্যান, তার ডিগ্রিটা পর্যন্ত জাল, সিপিএম এর রিজেক্ট মাল, ঠিক আছে? অতএব জালি মাল, রিজেক্ট মালেদের সম্পর্কে বলতে গেলে এই রাজ্যের সংস্কৃতি নষ্ট হচ্ছে। এই রাজ্যের নতুন প্রজন্ম মানে নতুন প্রজন্মের কাছে দাঁড়ানো যাচ্ছে না, কারণ শওকত মোল্লা, শেখ শাহজাহান, পার্থ চট্টোপাধ্যায় এই বাংলার সংস্কৃতিকে কলঙ্কিত করেছে। তাই এদের সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। শওকত মোল্লা তো গতকাল তিনি চ্যালেঞ্জ করেছে আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীর ঘুম হারাম করে দেবে। কার ঘুম হারাম হবে 26-এ সেটা শওকত মোল্লা ভালো রকম জানে, কার ঘুম হারাম হবে, ঠিক আছে? শেখ শাহজাহানের অবস্থা কি জানেন? তৃণমূল খবর রাখে না? শেখ শাহজাহান সন্দেশখালী, আপনাকে বলে দিচ্ছি, তো শেখ শাহজাহানের পাশে ওনাকে যেতে হবে, ধন্যবাদ। বুঝেছেন? আর বেশি কথা ওনার সম্পর্কে বলা মানে বাংলার অপমান করা, বাংলার সংস্কৃতিকে অপমান করা। না না স্যার, আমি বলছিলাম যে দীপক ব্যাপারী ইনি এই যে সোশ্যাল মিডিয়ায় কথাগুলো ভাসাচ্ছেন, তার সঙ্গে ফোনেও কথা বলেছিলাম আমরা। উনি বলেছিল যে আমি নিজে জানি, আমার কাছে তথ্য রয়েছে, নওশাদ এক হোটেলে বসে বিজেপির সঙ্গে 30 কোটি টাকার লেনদেন করেছে। উনি সংবাদ মাধ্যমে বলছেন কেন? ওনার কাছে তথ্য থাকলে উনি আইনি পদক্ষেপ গ্রহণ করুক। একটা অসভ্য, অপসংস্কৃতি, একটা বাজে লোক, তার কোনো অবদান নেই বাংলায়, এই সমস্ত কথা বলছে, আর তার কথাকে আমাদের স্টাবলিশ করতে হবে আমাদের কথা বলে। না, তার কাছে ফোন করেছে, তিনি বলছে মামলা হয়েছে, তার আমি কোর্টে গিয়ে তার জবাব দেবো। উনি প্রতিদিন রাত্রিবেলা মদ খান এবং ওনার বউ ওনাকে মারধর করেন রাত্রিবেলা, এটা আপনি জানেন? একটা অসভ্য লোক উনি। একটা মাতাল লোকের কথার উত্তর দিতে হবে। দীপক ব্যাপারী প্রত্যেকদিন রাত্রি হলে তার মদ ছাড়া কিছু চলে না। যেহেতু তিনি সংবাদ মাধ্যমে এসে বলেছেন না যে আমার কাছে তথ্য রয়েছে, ওনার কথার আমাকে উত্তর দিতে হবে। ওনার সঙ্গে দেখা হবে কোর্টে। উনি যদি এই সমস্ত কথাবার্তা বলে থাকেন, আমি জানি না এখনো পর্যন্ত এই কথাবার্তা বলেছে কিনা। একটা বাংলার নবজাগরণ আনছে নওশাদ সিদ্দিকী। দীপক ব্যাপারীরা কার কাছে দালালি খাচ্ছে সেটা আমরা জানি। বাংলার নবজোয়ার, প্রকৃত নবজোয়ার, গরিব খেটে খাওয়ার শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে নওশাদ সিদ্দিকী এই বাংলার আইকন, এবং নওশাদ সিদ্দিকীর হাত ধরে এই বাংলার পরিবর্তন আসবে। আর দীপক ব্যাপারী কাদের কাছ থেকে জল খাচ্ছে আমি জানি না, লাল জল খাচ্ছে। ওনাকে বলুন ওদের কাছ থেকে বেশি করে লাল জল খেতে। ওনার সঙ্গে আমাদের কোর্টে দেখা হবে। ধন্যবাদ স্যার।